আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা আলোচনা করব যে আমরা এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা কিভাবে নিতে পারি। যদিও এখানে লেখা আছে এইচএসসি টু অ্যাডমিশন রোড ম্যাপ, আমরা এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এইচএসসিতে কখনোই অ্যাডমিশনে যেভাবে প্রিপারেশন নেই সেভাবে কখনোই নিতে পারবো না বা আমাদের নেওয়া উচিত না। ঠিক আছে? কারণ আমাদের এইচএসসি পড়ালেখার উপর বেস করে কিন্তু অ্যাডমিশন। ঠিক আছে? আমরা যদি এইচএসসি থেকে আমাদের স্টুডেন্টদের মধ্যে হয় কি, যারা আমরা এইচএসসিতে পড়ি, দেখা যাচ্ছে আমাদের সামনে বিভিন্ন বিভিন্ন ধরনের ভিডিও আসে, বুয়েট, ডিএমসি, ঢাকা ইউনিভার্সিটি, তারপর সিকে রুয়েট, এই টাইপের অনেক ভিডিও আসে, যেটা দেখে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট হই যে হচ্ছে আমরা এখন তো আমাদের অ্যাডমিশনে ভালো করতে হবে, আমরা অ্যাডমিশনের প্রিপারেশন এখন থেকে সম্ভবত নেওয়া শুরু করি, সম্পূর্ণ নেওয়া শুরু করি। কিন্তু এইটার কারণে দেখা যায় স্টুডেন্টদের এইচএসসির যে পড়াটা থাকতেছে, এইচএসসি তো আমাদের অনেকগুলো কি কি সাবজেক্ট থাকছে, পিসিএম, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, দেন আমার কি থাকতেছে, বাংলা থাকতেছে, ইংলিশ থাকতেছে, আর তারপর কি থাকতেছে, আমার আইসিটি থাকতেছে। এই যে তিনটা সাবজেক্ট আমরা কোথায় ফেলাই দেই? এই তিনটা সাবজেক্ট আমরা একবারে অবহেলার মধ্যে ফেলাই দেই। এই তিনটা সাবজেক্টের আমাদের কোনো ভ্যালু থাকে না। এই জন্য দেখা যাচ্ছে আমরা এগুলোর উপর ফোকাস করতেছি আর এইটার উপর আমরা কোনো ফোকাস করতেছি না। একটা সময় দেখা যায় কি, যখন এইচএসসি পরীক্ষা আগায় আসে তখন দেখতেছে আমার কোনো একটা জায়গার মধ্যে এ প্লাস বা দুইটার মধ্যে মিস যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমার আর এ প্লাসটাই থাকতেছে না, টোটাল যে আমার হচ্ছে যে জিপিএ 5টা থাকা দরকার সেটাই থাকতেছে না। সো এই জিপিএ 5 না থাকার কারণে আমরা দেখা যাচ্ছে অ্যাডমিশনের মধ্যে অনেক পিছিয়ে যাচ্ছি। আমরা মেডিকেলে অ্যাডমিশন দেই, বা হচ্ছে তোমার ভার্সিটিতে দেই, বা হচ্ছে তোমার বুয়েটে দেই। আমরা তো বুয়েটে এইখানে যদি আমরা এইচএসসিতে প্লাস না থাকে আমরা এলিজিবলই হব না, সিকিউরিটি এলিজিবলই হব না। সো আমাদের অ্যাডমিশনটাকে আমরা ঠিক আছে মাথায় রাখবো, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের এইচএসসিটাতে ভালো করতে হবে। এবং এইচএসসি যদি ভালো করতে চাও, তোমার এগুলার পাশাপাশি অবশ্যই বাংলা, ইংলিশ এবং আইসিটিতে ভালো করতে হবে। বাংলাদেশ আইসিটি ভালো করা মানে কি, এগুলো কি আমরা সারাদিন ধরে সবসময় পড়বো? সারাদিন ধরে পড়া না, এই জিনিসগুলো এমন, এগুলো থিওরিটিক্যাল জিনিস। এগুলো দেখা যাচ্ছে তোমার, তুমি একটা সপ্তাহে একটা নির্দিষ্ট কোনো সময় দিলা, এবং আইসিটিতে দেখা যাচ্ছে আমার প্রোগ্রামে, তারপর হচ্ছে তোমার ওই যে সংখ্যা পদ্ধতি আছে, এই টাইপের জিনিসগুলো আমরা কি দেখা যাচ্ছে যে কোথা থেকে শিখতেছি, ইউটিউব থেকে শিখতেছি, বা আমরা আমাদের কলেজের লেকচার হোক সেখান থেকে দেখতেছি, বা যেখান থেকে হোক আমাদের একটা গাইডলাইনের দরকার হচ্ছে। কিন্তু তোমার এই বাংলা ইংলিশের জন্য কিন্তু, বিশেষ করে বাংলার জন্য সেভাবে গাইডলাইনের তোমার দরকার হচ্ছে না। এই জিনিসগুলো আমাদেরকে নিজেকে পড়তে হয়। এই জন্য দেখা যায় আমরা এই দুইটা জিনিসে বিশেষ করে অনেক বেশি পিছায় যাই। ঠিক আছে? সো আমাদের এইটা মাথায় রাখতে হবে, আমরা অ্যাডমিশনের প্রিপারেশন এইচএসসি থেকে, ঠিক আছে, আমরা অ্যাডমিশনের এই যে এই লেখাটা লিখছি এইচএসসি টু অ্যাডমিশন রোড ম্যাপ, এই জিনিসটা যদি তুমি মাথায় নিয়ে নাও, তার মানে তোমার একটা দেখা যাবে যে একটা সিরিয়াসনেস আসতেছে। এই সিরিয়াসনেসটাই হচ্ছে তোমার অ্যাডমিশন রোড ম্যাপ। ঠিক আছে? এইচএসসিতে ভালো করা মানে অ্যাডমিশনের রাস্তাটাকে প্রশস্ত করে ফেলা। সো এইটা এই এই ভিডিওর মানে এইটা না যে হচ্ছে আমরা এইচএসসি থেকে অ্যাডমিশনের পড়া শুরু করব। তাহলে তোমার এইচএসসির এই যে এগুলা তো এগুলা পড়বোই না, দেখা যাবে এগুলা আমরা শর্টকাট পদ্ধতিতে পড়তেছি, সৃজনশীল আর পারতেছি না। ওকে? সো আমরা এখানে দেখবো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই টাইপের জিনিসগুলো আমরা প্রত্যেকটার জন্য একইভাবে আগাবো, কিছুটা ডিফারেন্ট থাকবে। আমি এইখানে বলবো না যে এইভাবেই পড়তে হবে। আমি আসলে যেভাবে পড়ছি, আমি কিন্তু এইচএসসি থেকে অ্যাডমিশনটাকে রিলেট করে পড়ছি। আমি যখন ফার্স্ট ইয়ারের দেখা যাচ্ছে মাঝামাঝি সময়, তখন থেকে আমি এভাবে রিলেট করে পড়ছি অ্যাডমিশনটাকে, দেখে সেভাবেই পড়ানো দেখানোর চেষ্টা করতেছি, যেটা আমি আসলে এভাবে করে আসছি। আশা করতেছি তোমার কাজে লাগবে। দেখো, ফিজিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে আমরা যখন একটা এইচএসসিতে স্টুডেন্ট, আমাদের একটা অধ্যায় পড়ানো হচ্ছে, আমাদের সেই অধ্যায়টার কি থাকবে? সেই অধ্যায়টা অবশ্যই যে লেকচার শিট থাকবে। ঠিক আছে? আমাদের কি থাকবে? লেকচার শিট থাকবে। এই লেকচার শিটটা আমরা খুব ভালো মতো, আমরা যেখানে আমরা যে টিচারের কাছে পড়তেছি, এই লেকচার শিটটা আমরা কিভাবে নোট করব? আমরা অবশ্যই আমরা একটা কাজ করি কি, যে অনেক কালার পেন্টের নিয়ে যাই। অবশ্যই ঠিক আছে, এইটা কালার পেন্টের সব কিছু নিয়ে নোট করা অবশ্যই ভালো, এটা আকর্ষণীয় হয়, পড়তেও ভালো লাগে। কিন্তু অনেকেই আছে যারা হয়তো এই জিনিসটা অভ্যস্ত না, একে অন্যের দেখে নিজে করতে যেয়ে দেখা যাচ্ছে যে নোটের দিকে এমনটা ইয়ে যাচ্ছে যে পড়ায় আর মনোযোগ দিতে পারতেছে না। ঠিক আছে? বা টিচার এই লেখাটার দিকেই মনোযোগ দিচ্ছে, টিচার কি তুলতেছে, এটা তুলতেছে, সে খাতায় সেটা তুলতেছে, কিন্তু সে আসলে বুঝতেছে না সে আসলে কি তুলতেছে। এটা করা যাবে না। ঠিক আছে? এবং তুমি যে জিনিসটা করবা, তুমি লেকচার শিটটা যখন তোমার স্যার যেটা করতেছে, সব কিছু একবারে করার দরকার নেই, তোমার স্যার যে বোর্ড যতটুকু ইউজ করতেছে এবং মুখে যতটুকু বলতেছে এটা লেখো, সেটা তুমি লেখার চেষ্টা করো, সেটা তোমার খাতায় খুব ভালো মতো যতটুকু তোমার দ্বারা সম্ভব ততটুকু সুন্দর মতো করার চেষ্টা করো। এবং তুমি যদি কিছু তুলতে নাও পারো, তোমার পাশের জনের থেকে সেই লেকচারটা তুমি কালেক্ট করার চেষ্টা করো। ওকে? দেন আমার এই লেকচার শিটের ব্যাপারটা গেল। এই লেকচার শিট করার পরে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার
এই লেকচারটা যখন আমাদের একটা অধ্যায় করাতে দেখা যায় কতদিন সময় লাগতেছে, অবশ্যই একদিনও হবে না, তাহলে 2-3 দিন 4 দিন এরকম সময় লাগতেছে। এই সময়টা পরে আমার কি দেখা যাচ্ছে অধ্যায়টা আমার শেষ হয়ে গেল। ওকে, এবং প্রত্যেক দিন যে অধ্যায়টা করাচ্ছে ওই রিলেটেড ম্যাথ বা ওই রিলেটেড আমার যে থিওরিটা, ওই থিওরিটা আমরা একটু দেখবো কোথা থেকে, এই যে মেইন বুক থেকে, অবশ্যই অন্য কোথাও থেকে না। তোমাদের মধ্যে লেকচার শিট দিল, লেকচার শিট দেখবা ঠিক আছে, কিন্তু মেইন বুকের উপরে কোনো জিনিস নেই। মেইন বুক থেকে আমরা সেটা একটু দেখে নেবো প্রত্যেক, এবং ওই টাইপ ওয়াইজ যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকবে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা ঠিক আছে। এবং মেইন বুক থেকে যে করতেছি এটা আমরা মেইন বুকের উদাহরণগুলো শুরুতে করার চেষ্টা করবো। এবং যখন আমাদের লেকচার যখন একটা অধ্যায় যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমরা একটা কাজ করব যে লেকচার শিটে আমাদের শেষে, লেকচার শিটে যখন শেষ হলো সেখানে শেষের পাতায় আমরা যে অধ্যায়ের যে ম্যাথ ইয়াগুলো আছে, ঠিক আছে, অধ্যায়ের যে আমার হচ্ছে এই সূত্রগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলোকে আমরা ভালো মতো নোট ডাউন করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তুমি যখন পরীক্ষা দিবা, যখন এইচএসসিতে যাবা বা তুমি অ্যাডমিশনে যাবা, তখন এই ফর্মুলাগুলোই তোমার দেখলে তোমার প্রত্যেকটা সূত্র মাথায় আসবে। এবং ফর্মুলার সাথে আমরা ছোটোখাটো চিত্র, ঠিক আছে, যেমন ধরো আমরা বিভিন্ন আমরা গতির বা হচ্ছে তোমার ওই যে বলবিদ্যার অধ্যায় পড়ি না, যে একটা এম ভরের একটা বস্তুকে এরকম একটা বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, যে এখানে যে পথটার ব্যাসার্ধ হচ্ছে আর, হ্যাঁ, তাহলে এখানে আমার কেন্দ্রমুখী বল কত, কেন্দ্রমুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার ভাগ আর। ওকে, তাহলে এই যে লিখলাম, এইটা হচ্ছে তুমি একটা চিত্র দিয়ে এটা বলতে পারো। এখানে এম ইকুয়াল টু কি, তারপর হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কি, আর ইজ ইকুয়াল টু কি, ছোট ছোট চিত্র দিয়ে তুমি 1 পেজ অথবা 1.5 পেজের মধ্যে সব ফর্মুলাগুলা লেখার চেষ্টা করবা, যেটা হচ্ছে তোমার একটা হয়ে যাবে সামারাইজিং নোট। এটা কি সামারাইজিং নোট, এটা হচ্ছে একটা স্টুডেন্ট লাইফের মধ্যে খুবই কার্যকরী একটা জিনিস, যেটাকে আমরা সামারাইজিং নোট, ঠিক আছে, সামারাইজিং নোট। এই সামারাইজিং নোটটা তোমার অ্যাডমিশন বলো আর এইচএসসিতে বলো, পরীক্ষার আগের দিন তুমি যদি এইটা দেখো, তোমার জন্য মোর দেন এনাফ হয়ে যাবে, ঠিক আছে। আর একটা যারা ভুল করো, যে আমরা তো লেকচারটা শেষ হলে আমরা কি বইয়ের যে ম্যাথগুলো আছে না শেষে থাকে, বইয়ের যে ম্যাথগুলো থাকতেছে কয়টা থাকে, 20-30টা যে ম্যাথ থাকে, এই 20-30টা ম্যাথের মধ্যে যেগুলো হচ্ছে আমার মোটামুটি যেগুলো আমরা পারতেছি, খুব হার্ডগুলোকে আমরা কি স্কিপ করতে পারি, কিন্তু আমরা মোটামুটি সব ম্যাথই করার চেষ্টা করব। আমাদের অবশ্যই এটা কি কেনা থাকতে হবে, একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই আমাদের কেনা থাকতে হবে। সেই গাণিতিক পদার্থ বিজ্ঞানে আমরা যে কোনো ম্যাথ আটকে যাই, সেখান থেকে দেখে দেখে আমরা করার চেষ্টা করব। এবং তোমরা যে কোনো একটা বই নিবা, আমার মতে আমি যেটা করছিলাম ইসাক স্যারের বইটা সলভ করতাম, এখানকার ম্যাথগুলো অন্য অন্য বইয়ের থেকে বেশি স্ট্যান্ডার্ড। আমি ইসাক স্যারের বইটা থেকে আমি ম্যাথগুলো করতাম। ম্যাথগুলো যখন করা শেষ হলো, এবং আমি এটা কিন্তু নোট করতাম না, অনেকে করে কি এই ম্যাথগুলো নোট করে, এটা তো নোট করার কোনো দরকার নাই। তোমার দেখা যাচ্ছে যে তোমার তোমার তুমি তোমার হচ্ছে যে গাণিতিক পদার্থবিজ্ঞান যে বইটা কিনছো, কি কিনছো, এই যে গাণিতিক পদার্থবিজ্ঞান, তুমি গাণিতিক পদার্থবিজ্ঞান যে বইটা কিনছো, এই গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যেই তো তোমার সব ম্যাথ করে দেওয়া আছে, তাই না? সব ম্যাথ তো ওই বইয়ের সবগুলো ম্যাথই তো করে দেওয়া আছে, তাহলে তো তোমার এটা আলাদা করে নোট করার দরকার নাই। এবং দেখবা যে তোমার দেখো প্রথম 3-4টা ম্যাথ, 3-4টা ম্যাথের মধ্যে 1 নাম্বারটা যেই রকম, তোমার দেখা যাচ্ছে যে সেখানে 3 থেকে 5 নাম্বারটাও সেম একই রকম, ঠিক আছে। তো তোমার 1 নাম্বারটা তুমি দেখলা, বাকিগুলো কি, বাকিগুলো 1-2টার মধ্যে করলা, আর হচ্ছে বাকিগুলো তুমি একটু চোখ বুলাই নিলে যে আসলে এটা তো একই রকম, এটা তো একটা করলাম। এবং যে ম্যাথটা তুমি করতেছো অবশ্যই বুঝে, টাইপটাকে বুঝে খুব সুন্দর মতো বুঝে করবা, যে কি চাইলো কি করলাম আমি। ওকে, এটা যেন আমাদের মাথায় থাকে। সো এইটা আমাদের গেল। আমাদের এইটা করতে সর্বোচ্চ আমাদের কতক্ষণ লাগবে, 1 দিন লাগবে এটা করতে। আমরা যদি একবার রাতে বসি তাহলে দেখা যাবে একটা মূল মূল আমরা যদি 1 থেকে 2 ঘন্টা সময় দিই, কত, 1 থেকে 2 ঘন্টা, 1 থেকে 2 আওয়ার, তাহলে আমাদের একটা বইয়ের ম্যাথ সলভ করা হয়ে যায় প্রথমবার। কিন্তু তুমি যখন পরের বার করে যখন আবার রিভিশন করতে যাবা, বা পরে যখন আরো 1-2 বার করতে যাবা, তখন দেখবে এটা 30 মিনিটও লাগতেছে না। দেন আমরা টেস্ট পেপার সলভ করব, পেপারটাকে সলভ করব। এবং এই টেস্ট পেপারটাকে আমরা কিভাবে সলভ করব, এই টেস্ট পেপারটাকে আমরা একবারে যে টেস্ট পেপার যে থাকে, একবারে মনে করো পুরো বোর্ড কোশ্চেন দেয়া আছে, পুরাটা একটা 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 বোর্ডের সম্পূর্ণ কোশ্চেন সব অধ্যায় একসাথে কম্বাইন্ড ভাবে আছে, পুরো একটা পেপার আছে, ওভাবে করব না। আমরা এখান থেকে টেস্ট পেপার থেকে আমরা কি করব, মেই ডিজিজ একটা থাকে না, মেই ডিজি, সেই মেই ডিজিটাকে আমরা বের করব। মেই ডিজিটাকে অধ্যায়ে বের করে সেখানকার বোর্ড কোশ্চেন থাকে, যে বোর্ড কোশ্চেন প্রবাবলি তোমার একটা অধ্যায়ে কয়টা থাকতে পারে, 9 থেকে 10টা বোর্ড কোশ্চেন। এই 9 থেকে 10টা বোর্ড কোশ্চেন আমরা খুব সুন্দর মতো সলভ করবো। আমি টেস্ট পেপার কীভাবে সলভ করবো এটা নিয়ে একটা আমি ভিডিও আমার করা আছে, এটা তোমরা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারো। তবুও একটু বলি, মেই ডিজির মধ্যে 9 থেকে 10টা আমাদের বোর্ড কোশ্চেন থাকতেছে। এটা কি, এটা কি বোর্ড কোশ্চেন। এই বোর্ড কোশ্চেনগুলা আমরা খুব ভালো মতো সলভ করব, এবং এটার মধ্যে যেন অন্য টাইপের, এই টাইপের মধ্যে পেঁচাই দিলেও যেন আমরা পারি, এইরকমভাবে আমাদের সলভ করব।
দেন আমরা এটা করার পরে আমরা কি করব, আমরা এইটা করলে কিন্তু এনাফ। তার সাথে আমরা কি করতে পারি, আমরা বোর্ড কোশ্চেনের সাথে আমাদের যে সাথে যে ক্যাডেট কলেজের কোশ্চেন থাকে বা কিছু স্ট্যান্ডার্ড আমার যে কোশ্চেনগুলো মনে হচ্ছে সেই কোশ্চেনগুলো আমরা কি করতে পারি, সেই কোশ্চেনগুলো সলভ করতে পারি। ওকে, সেই কোশ্চেনগুলোকে আমরা সলভ করতে পারি। তাহলে এই তিনটা প্রসেস আমাদের ফলো করার পরে, ঠিক আছে, এই তিনটা প্রসেস ফলো করার পরে আমাদের ওই অধ্যায়টার জন্য বা তুমি যখন একটা পেপার ওইভাবে করে ফেললা ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার, ওই অধ্যায় বা ওই পেপারের জন্য তুমি রেডি, ইউ আর রেডি ফর এইচএসসি। তোমার এইচএসসির জন্য প্রিপারেশন হয়ে গেছে। দেন আমরা কি করতে পারি, আমি তো বলছি অ্যাডমিশনটাকে আমরা কি করব, রিলেট করব। তারপর আমরা যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই বা ভার্সিটি প্রিপারেশন নেই, সেটার জন্য কোশ্চেন ব্যাংক আছে না, ভার্সিটির জন্য কি আছে, ভার্সিটি ক, এটা খুবই ভালো, ঠিক আছে। ভার্সিটি ক এটা কি, উদ্ভাসের একটা কোশ্চেন ব্যাংক আছে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। এটা যারা ভার্সিটিতে দিতে চাও তারা এই প্রশ্নটা কালেক্ট করে রাখবা। অথবা যারা তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তারা কি করবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা কালেক্ট করে রাখবা। এখান থেকে যে তোমরা এই ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সব পারবা এমন না, এবং এইখানে তোমার কি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা টাইপ ওয়াইজ দেয়া আছে সব কিছু, ওই টাইপগুলোকে দেখবা, তারপর টাইপগুলো তুমি কোশ্চেনগুলোকে সলভ করবা, এমসিকিউগুলোকে যেটা পারো, এবং যেটা পারো না সেটা বাদ দাও, সেটা করার দরকার নাই। কিন্তু তুমি যে কোশ্চেনটা দেখতেছো এইটাই তোমাকে অ্যাডমিশনে অনেক দূর আগায় নিয়ে যাবে। এই সেম অ্যাজ হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের জন্য, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো দেখবা কিন্তু মেইন বুকসে এইটুক করার পরেই কিন্তু তুমি ম্যাক্সিমাম পারতেছো, তুমি অ্যারাউন্ড 80%ই পারতেছো। তো বাকি যেটা পাচ্ছ না ওটা দেখে মাথা ঘামার দরকার নেই, তুমি যেইটা পারতেছো ওইটা করো, এবং ওইখানে যে শর্ট প্রসেসে দেয়া আছে ওই শর্ট প্রসেসগুলো তুমি দেখো, ওই শর্ট প্রসেসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো। এইটাই হচ্ছে তোমার মূল থিম। ভার্সিটি কয় যেমন কি এখানে শর্টকাটগুলো আছে না, এই শর্টকাটগুলো দেখো। ওকে, এই শর্টকাটগুলা একটু ভালো মতো দেখো, এবং এগুলার সাথে কি করবা, এগুলার সাথে তোমার মূল বইয়ের সাথে যে তোমার যে মূল বইয়ের শেষে যে এমসিকিউগুলো থাকতেছে না, এই মূল বইয়ের শেষে এমসিকিউগুলো ভালো মতো পড়ো, মূল বইয়ের এমসিকিউগুলো ভালো মতো সলভ করার চেষ্টা করো। যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের তো এটা করতেই হয়। সো এইটা মূল বইয়ের এমসিকিউগুলো ভালো মতো সলভ করবা। তাহলে আমরা যে যেটা প্রিপারেশন নিচ্ছি সেই কোশ্চেন ব্যাংকটা নিয়ে আমরা টাইপ ওয়াইজ একটু একটু দেখবো যে আমরা কি আর ওগুলো সলভ করার চেষ্টা করবো, এবং যেভাবে ওরা করছে শর্ট প্রসেসে এইরকম নিজেরা আমরা একটু শর্ট প্রসেসে করার চেষ্টা করবো। এগুলোর জন্য আলাদা করে কোনো লেকচার বা কোনো কিছু করার বা কোর্স করার কোনো দরকার নাই, ঠিক আছে। তুমি এইচএসসি প্রিপারেশন নিবা, নিজে নিজে একটা কোশ্চেন ব্যাংক নিয়ে বসবা, এইভাবে আমি যেভাবে বললাম এইটা তুমি ফলো করতে পারো, তাহলে এটা তোমার অনেকটা কাজে দিবে, ঠিক আছে। এইটাই হচ্ছে এইচএসসি টু অ্যাডমিশন রোড ম্যাপ। এইটা যেভাবে পড়ছো না ফিজিক্সটা, সেমভাবে দেখো কেমিস্ট্রিরও তুমি লেকচার ফলো করবা। কেমিস্ট্রি আবার কি পার্ট থাকে, ফিজিক্সও না সব, কেমিস্ট্রি আমার থাকতেছে কি, কেমিস্ট্রি থাকে হচ্ছে আমার থিওরি, থিওরি যেমন থাকে আমার একই রকমভাবে কি থাকে, থিওরি যেমন থাকে আমার একই রকম থাকে হচ্ছে ম্যাথ প্রবলেম, ঠিক আছে। আমাদের তাহলে কি কেমিস্ট্রি যখন আমার যে লেকচারটা দিচ্ছে ওই লেকচারটা তো খুবই ভালো মতো, আমরা যে লেকচারটা যে নোট করতেছি ইউটিউব থেকে বা যে টিচারের কাছ থেকে, লেকচারটা খুব ভালো মতো আমরা দেখবো, ঠিক আছে, ভালো মতো পড়বো। দেন আমরা ওই লেকচারের যে টপিকগুলো লেখা আছে ওগুলো আমরা মেইন বুক থেকে দেখে নিব, ঠিক আছে, মেইন বুক থেকে রেখে নেবো। সাধারণত এইচএসসির জন্য আমরা যেটা পড়তেছি, এইচএসসি কেমিস্ট্রি অনেক হিউজ, সো দেখা যায় যে অনেক লেকচার আমাদের অনেক টপিক স্কিপ করে যায়, ঠিক আছে। ওই স্কিপ করা লেকচারগুলো আমরা চেষ্টা করবো যে আমরা কোনো ইউটিউব বা কোন থেকে, ম্যাক্সিমাম টিচারই স্কিপ করে না, কিন্তু কেউ যদি স্কিপ করে সো তোমার কোনো টিচার তুমি সঙ্গে কী করবা, ইউটিউব বা কোনোখান থেকে দেখে নিবা, ঠিক আছে, কোনোখান থেকে দেখে নাও, কোনো টপিক যেন স্কিপ না থাকে তোমার। ওকে, যেন তুমি মেইন বুক থেকে যখন দেখে নিলা তুমি কি থিওরি ম্যাথ দুইটাই ভালো মতো করতেছো। তারপর তোমার যে লেকচারের শেষে আমি কি বললাম, এইরকম শেষের একটা পাতায় তুমি কি লিখে নেবা, এখানে ফর্মুলাগুলো লিখে নেবা, ঠিক আছে। এখানে তোমার সব থাকবে হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা যখন লিখলা তারপর তুমি কি করবা, টেস্ট পেপারে সেম অ্যাজ তুমি ওই যে টেস্ট পেপারের মধ্যে আসবা। কেমিস্ট্রির ক্ষেত্রে টেস্ট পেপার তো আরও অনেক গুরুত্বপূর্ণ। টেস্ট পেপারের মধ্যে সলভ করা কি বোর্ড কোশ্চেন যে আছে, কেমিস্ট্রি যেহেতু আমার বোর্ড কোশ্চেন আর একটু বেশি থাকবে, কেমিস্ট্রি বোর্ড কোশ্চেন থাকবে কটা, 20-22টার মতো থাকবে। এই 20-22টা বোর্ড কোশ্চেন আমি খুব ভালো মতো করবো, প্লাস এই বোর্ড কোশ্চেন রিলেটেড যে স্ট্যান্ডার্ড কোশ্চেন আমার আমি যদি সময় থাকে সেই কোশ্চেনগুলো করবো। এবং শুধু এটা কোশ্চেন সলভ করবো না, সলভ করার মতো করে করবো না, আমরা সলভ করবো এটার সাথে যে হচ্ছে আমরা যেন এই টাইপ দিলে সেটা পারি। এবং এটার সাথে একটা বলি, মেইন বুক যখন করতেছি আমাদের আরেকটা কি জিনিস পাওয়া যায় বাজারে, গাণিতিক রসায়ন, গাণিতিক রসায়ন। এই গাণিতিক রসায়নটা আমরা বাজার থেকে কালেক্ট করে নিব, যে কোনো হইতে পারে, মেট্রোর হইতে পারে বা তোমার পাঞ্জেরির হইতে পারে, যে কোনো তুমি যেটা নেবা ভালো। মেট্রোটা সাধারণত আমি পড়ছিলাম, ভালো লাগছিল, তো তুমি যে কোনো নিতে পারি। গাণিতিক রসায়নটা আমরা নিব। গাণিতিক রসায়ন থেকে আমরা যে আমাদের হাজারি স্যারের যে বইটা আছে না, হাজারি স্যারের যে প্রবলেমগুলো আছে, আমার যে কাজগুলো দেওয়া থাকে ওগুলোকে প্রবলেম আকারে গাণিতিক রসায়নে পাওয়া যায়। এই হাজারি স্যারের প্রবলেমগুলো আমরা গাণিতিক রসায়ন থেকে সলভ করব। এবং তুমি যদি চাও তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছ, তাহলে এটার সাথে তোমার যদি সময় থাকে তুমি গুহ স্যারেরটাও করতে পারো। গুহ স্যারেরটা যে খুব কঠিন
কঠিন এমন না, একই জিনিস এটার সাথে, শুধু একটু ট্রিকি কোশ্চেন থাকে। এই ট্রিকি কোশ্চেনগুলো তুমি গুহ স্যারের বই থেকেও করতে পারো, এই দুইটা যদি বই করো তাহলে তোমার এনাফ। ওকে, এবং এইটা করার ফলে দেখতেছো যে কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য অনেক ইজি হয়ে গেছে। এটা কি ওই যে ফিজিক্সের ক্ষেত্রে বললাম কিভাবে করবা, এবং কেমিস্ট্রিতে কিন্তু তোমার অনেক শর্টকাট অনেক থাকে। ঠিক আছে, কেমিস্ট্রি শর্টকাটগুলো আমরা যে ভার্সিটি, আমরা কেমিস্ট্রির জন্য একটা কি করতে পারি, আমরা তোমার যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে ইকিউবি এটা কালেক্ট তো করাই আছে, তোমার যদি ফিজিক্সের জন্য করতে চাও তাহলে এটা একই একটার মধ্যেই সব কিছু থাকে। সো এখান থেকে তুমি ওটা দেখে নিলা। আর যে ভার্সিটি করতে চাও, ভার্সিটির যে ক আছে ওইটা করতে পারো, ভার্সিটি ক থেকে কেমিস্ট্রিটা করতে পারো। কিন্তু তো ভার্সিটি ক থেকেও যদি তুমি না করতে চাও কেমিস্ট্রিটার জন্য, কেমিস্ট্রিটা যেহেতু একটু আমার ট্রিকি জিনিস, কেমিস্ট্রিটা তুমি এখান থেকে ভার্সিটির জন্য যে কেমিস্ট্রির আলাদা করে যে একটা গাইড বই পাওয়া যায়, যেমন হলো কি আছে তোমার জয়কলি আছে, তারপর তোমার অ্যাসপেক্ট সিরিজ আছে। এই জয়কলি অ্যাসপেক্ট যে কোনো একটা নিতে পারো, অ্যাসপেক্টটা মোটামুটি ভালো, এখানে টাইপগুলো খুব সুন্দর মতো দেওয়া। হ্যাঁ, জয়কলিরও সেম, যে কোনো একটা নিবা, যে কোনো একটা নিয়ে সেখান থেকে তুমি কেমিস্ট্রির জন্য যে ওইখানে টাইপগুলা সবগুলা যে কোশ্চেন পারো এমন না, সবগুলা দেখারও দরকার নেই, যেটা তোমার ভালো লাগছে তুমি কোশ্চেনগুলো দেখলা যে কেমন কোশ্চেন আসে, এবং যখনই সময় পাবা কোশ্চেন ব্যাংকটা একটু দেখবা তুমি। ঠিক আছে, তাহলে তোমার কি, তুমি যখন এই তিনটা করতেছো তোমার এইচএসসির জন্য কমপ্লিট, এবং সাথে তুমি কোশ্চেন ব্যাংকটা নিচ্ছ সারা দিনে। মনে করো তুমি এই যে ওই অধ্যায়টা শেষ হওয়ার পরে তুমি এখানে হচ্ছে 2 ঘন্টা একটু সময় দিলা শুধু এইটার জন্য। ঠিক আছে, তাহলে কিন্তু এনাফ। তুমি শর্টকাটগুলো দেখলা যে কিভাবে কি করতেছে, ও এটা তো এইভাবে করতেছে, তুমি কোশ্চেন এমসিকিউ একটা তুমি ওইখানের মধ্যে পেন্সিল দিয়ে ওই বইয়ের মধ্যে দাগায় দাগায় করলা। ঠিক আছে, তাহলে আমার কেমিস্ট্রি ব্যাপারটাও গেল। ম্যাথের ব্যাপারটা কি, ম্যাথে তুমি লেকচার ফলো করলা, এবং মেইন বইয়ের যে বই আছে, মেইন বইয়ের যে আমার ম্যাথগুলো আছে এটা করলে এনাফ। মেইন বই করলে তোমার টেস্ট পেপারও ইজি হয়ে যাবে, কোশ্চেন ব্যাংকও ইজি হয়ে যাবে। এই জন্য আমি বলবো ম্যাথ তুমি এত দিকে না হামায় তুমি লেকচার ফলো করো, মেইন বইটা ভালো মতো সলভ করো, লেকচার ফলো করো, মেইন বইটা ভালো মতো সলভ করো, এবং হচ্ছে বোর্ডে যেগুলো আসছে এগুলো তো ভালো মতো করবাই, প্লাস তোমার যেটা অনেকগুলো ভার্সিটিতে আসছে এগুলো তোমাকে ভালো মতো সলভ করতে হবে। তাহলে কি লেকচার ফলো করার সাথে মেইন বইয়ের যে আমার ম্যাথগুলো আছে, মেইন বইয়ের ম্যাথগুলো খুবই থ্রোলি খুব সুন্দর মতো সলভ করতে হবে। এবং এইটার কারণ ম্যাথের জন্য অনেকে কি করতে পারো, অনেকে দেখা যাচ্ছে যে এই ম্যাথের জন্য সলভগুলো আছে, সলভগুলো নোট করো। ঠিক আছে, সলভগুলো নোট করলে ভালো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার বইয়ের সলিউশনও কিনতে পাওয়া যায়, হ্যাঁ, সেটা থাকলেও হবে। বা তুমি যে ম্যাথ তো অনেক প্রয়োজন করো, এই জন্য আমি বলবো আমার নিজেরও নোট ছিল ম্যাথ, তুমি এই যে নোটটা করবা। ম্যাথের যে তুমি যে লেকচার সলভ করতেছো, তুমি নিজের জন্য বাসায় যে ম্যাথ করবো ওইটার জন্য একটা খাতা রাখবা, আর তোমার টিচারের জন্য আর একটা খাতা রাখবা। ওকে, তুলে দেয়। তোমার ইভেন হচ্ছে তোমার যে বুয়েট যে রিটেন এক্সাম হয় না, ওই রিটেন এক্সামেও তোমার হচ্ছে ঢাকা ভার্সিটিও তো কিন্তু রিটেন হচ্ছে, এই বুয়েট ডিউ এগুলাতেও কিন্তু ডাইরেক্ট হচ্ছে তোমার বইয়ের ম্যাথগুলো তুলে দেয়, ছোট ম্যাথগুলা। বুয়েটে একটু কি, বুয়েটে তো কখনোই ছোট ম্যাথ তুলে দেবে না, ট্রিকি ম্যাথগুলো দিবে, ঢাবিতে এখানকার ছোট ম্যাথগুলো তুলে দেয়। এটার সাথে তুমি কি করবা, তোমার তো এই এইচএসসির এমসিকিউ কিন্তু ম্যাথের জন্য একটু অন্যরকম হয়। ঠিক আছে, এইচএসসির এমসিকিউ, সো এইচএসসির জন্য তোমার তো একটু প্রিপারেশন নিতে হবে এমসিকিউর জন্য, সেটার জন্য তুমি কি করবা, আমার যেটা কি করতাম আমি জানো, বাজারে কিন্তু তোমার এই যে ভার্সিটির জন্য তোমার হচ্ছে ম্যাথের জন্য গাইড বই পাওয়া যায়, জয়কলি আছে, তারপর তোমার গণিত বিচিত্রা আছে, এগুলো অনেক কিছু আছে। সো আমার যেটা ছিল, আমার তো ছোট সাইজের বই আমাদের সাধারণত বেশি পছন্দ। ছোট সাইজের বই আছে, বইয়ের নাম কি, বইয়ের নাম হচ্ছে ককটেল। এই ককটেল বইটার মধ্যে মোটামুটি সহজ আকারে টাইপ ওয়াইজ দেওয়া আছে শর্টকাটগুলা, ধরো সরল লেখার শর্টকাট দেওয়া আছে, বৃত্তের শর্টকাট, প্রত্যেকটা অধ্যায়ের শর্টকাট দেওয়া আছে। তোমার যখন ওই অধ্যায়টা করা হয়ে গেল, ম্যাথের শর্টকাটগুলো যেহেতু তোমার প্রসেস একটু বেশি লেন্দি হয়, তোমার ওই অধ্যায়টা করার শেষে তুমি একটু একটু করে তোমার এই শর্টকাটগুলো দেখলে, আর পুরোনো কোশ্চেন কী কী আসছে, ডিইউতে কী কী আসছে, ঢাবিতে কী কী আসছে, তারপর তোমার অন্যখানে কী আসছে, একটু তোমার কৃষিতে কী আসছে, এই কোশ্চেনগুলো একটু দেখলা, ওইটার মধ্যে সব কিছু দেওয়া আছে, তুমি এই কোশ্চেনগুলো দেখলা, এই টাইপ ওয়াইজ আবার এখানে শর্টকাট যেগুলো তুমি পারতেছো, মনে হচ্ছে না আমি এটা একটু এখনই পারবো, সেগুলো তুমি একটু নিজে নিজে দরকার হলে আলাদা একটা খাতা বানায় ওইখানে এই শর্টকাটগুলো তুমি নোট করলা। ওকে, আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের জন্য তোমার আলাদা করে এই ম্যাথের জন্য দেখার দরকার নেই, দেখলেও দেখতে পারো, কিন্তু তুমি দেখবা যে এখানে কিছু ম্যাথ হার্ড আছে, সেগুলো তুমি একবারে কি করতে পারো, এখনকার জন্য স্কিপ করতে পারো, নট হচ্ছে অ্যাডমিশন, এখনকার জন্য স্কিপ করে আসতে পারো। কিন্তু তোমার মেইন বুক করলে অ্যারাউন্ড 80% তোমার ম্যাথগুলা ওখানকার হয়ে যাবে। মেইন বইয়ের ম্যাথ পারলে এটা পারা যায়। এবং ম্যাথের জন্য মেইন বই আমরা কি করব, আমরা দেখা যাবে কেতাব স্যারের বইটাকে সাজেস্ট করি। কেতাব স্যারের বইগুলো একটু ট্রিকি হয়, ঠিক আছে, ম্যাথগুলো একটু ট্রিকি হয়। সো কেতাব স্যারের ম্যাথটাকে আমি তখন থেকেই করার সাজেস্ট করি। অথবা কেতাব স্যার না করলেও তুমি যে কোনো বই করতে পারো এইচএসসির জন্য, কোনো সমস্যা নাই। ওকে, দেন আসো বায়োলজির ক্ষেত্রে আমার একটা জিনিস অভ্যস্ত যে বায়োলজি টিচার শিট দিবে, সেই শিট পরে আমরা হচ্ছে বায়োলজিতে পাস করব।
এইটা ঠিক আছে, শীট পড়লে শীটে অনেক কিছু শর্টকাট ভাবে দেয়া থাকে, মেইন জিনিসগুলোই দেয়া থাকে। এবং শীট পড়লে তোমার এইচএসসি দেখা যাবে যে টিচারের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এইচএসসিটা মোটামুটি ভালো মতো পার করা যায়। কিন্তু তোমার কি থাকে এইচএসসি দিয়ে, কি থাকে এমসিকিউ থাকে না। এটা করার জন্য তোমার কি করতে হবে, এটা করার জন্য এই যে তোমার মেইন বুকে ফেরত আসতে হবে। আমার যে টিচার পড়াচ্ছে ওই টপিকটা আমরা, ঠিক আছে, টিচারের লেকচার আমার যেটা ভালো লাগবে, লেকচার শিট হোক বা মেইন বুক হোক, সেখান থেকে আমরা পড়ে নেব। বা আমি যদি ইউটিউব থেকে ক্লাস করি, যে টপিকটা পড়লাম ওটা নোট করলাম খাতায়, চিত্র আঁকলাম, তারপর মেইন বুক থেকে পড়লাম, ঠিক আছে, মেইন বুক থেকে পড়ে নিলাম। এবং তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হও, এটার সাথে তুমি কি করবা, এটা তো তোমাদের দাগানো বইয়ের যে আছে, দাগানো বইগুলা, দাগানো বইটা তুমি কালেক্ট করে নিবা, বা হচ্ছে তুমি পিডিএফটা ডাউনলোড করে বইটা তুমি দাগায় রাখবা। যে অধ্যায়টা পড়াচ্ছে তোমার আগে আগে সব দাগায় রাখার দরকার নেই। তুমি এটা কি করবা আমি একটু বলি তোমাকে। তোমার লেকচার ফলো করলা, ওই লেকচারের সাথে তুমি মেইন ইয়াটা এবার হাইলাইট করলা, ঠিক আছে। এইবার তোমার যে লাইনগুলো আছে ওই লাইনগুলা, যে ওই দাগানো বই পিডিএফ থেকে লাইনটা হাইলাইট করবা। হাইলাইট করলা, আগে হাইলাইট করার দরকার নাই। তুমি যে অধ্যায়টা পড়ছো, তোমার পড়াইলো, ওই অধ্যায়টা তুমি যখন মেইন বুকে পড়বা, সাথে ওই পিডিএফ থেকে তুমি মেইন যে দাগানো লাইনগুলো আছে এটা হাইলাইট করলা। হাইলাইট করার সাথে তুমি বললা এইটাই যে কি মানবদেহ অস্থির সংখ্যা 206টি, ঠিক আছে। এইভাবে তুমি হাইলাইট করে করে লেখলা, পড়লা, তাহলে তোমার হচ্ছে ওই জায়গাটায় হাইলাইট, সরি, লেখার দরকার নেই, তুমি হাইলাইট করে করে ওই লাইনগুলো পড়লা, তাহলে তোমার ওই অধ্যায়ের জন্য দাগানো দাগানো বইটা রেডি হয়ে গেল, ঠিক আছে। দাগানো বইটা ওই অধ্যায়ের জন্য তোমার রেডি হয়ে গেল। এইভাবে তুমি আস্তে আস্তে প্রত্যেকটা অধ্যায় পড়লা, প্রত্যেকটা অধ্যায় এইভাবে তুমি দাগায় রাখলা। তাহলে হইলো কি, একবারে দেখালে কোনো কিছু হয় না। তুমি যখন একটা জিনিস পড়ে পড়ে বুঝে বুঝে দেখাচ্ছ, তোমার কিন্তু ওইটা অ্যাটলিস্ট তোমার ব্রেনের মধ্যে 50% হইলেও থাকবে। তুমি যখন রিভিশন দিবা, তো এটা তোমার আস্তে আস্তে আরও বেশি পরিপক্কতা আসবে। ওকে। এবং কেউ যদি মেডিকেল প্রিপারেশন নিতে না চাও, আমি বলবো ভার্সিটি প্রিপারেশন নিলেও এইভাবে যে দাগায় পড়তেছো এটা তোমার অনেক ইফেক্টিভ হবে। ভার্সিটি প্রিপারেশন যদি নাও, ঠিক আছে, এইটাও তোমার অনেক ইফেক্টিভ হবে। কেউ যদি এটা না চাও, আমি যেমন কি করছিলাম, আমি এইভাবে পড়ি নাই আসলে। আমি কি করছিলাম, আমি লেকচারটা ফলো করছি, মেইন বইটা পড়ছি প্রত্যেকদিন, একটু যেটা পড়াই গেছে ওটা মেইন বইটা পড়ছি। দেন আমি কি করছি, আমার একটা কৃষি কোশ্চেন ব্যাংক ছিল, ঠিক আছে, কৃষির একটা কোশ্চেন ব্যাংক ছিল। ওই কোশ্চেন ব্যাংকে আমি বায়োলজিটা বের করতাম, বায়োলজির টাইপ ওয়াইজ যেটা আছে ওগুলো প্রতিদিন দেখতাম, একটু ওই অধ্যায়ের দেখায় এমসিকিউ দেখাইতাম। এবং ওখানকার যে হচ্ছে তোমার যে ইয়াগুলো আছে না, নিউমনিসগুলো আছে, এগুলো আমি একটু মুখস্থ রাখতাম। এবং আমার বইয়ের মধ্যেও আমি ওগুলো লিখে রাখতাম, যে কি 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 আছে, এগুলা যে ছন্দগুলো আছে এগুলা বইয়ের মধ্যেও লিখে রাখতাম। সো তোমরা যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। কিন্তু আমি বলবো যে মেইন বই এইভাবে পড়াটা ইফেক্ট, কিন্তু যদি এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এইভাবে পড়াটা ইফেক্টিভ। আরেকটা জিনিস মনে রাখতে বলতে পারো যে ভাইয়া যে এইভাবে তো হিউজ পড়া দেখাচ্ছেন, আসলে হিউজ না, আমি কিন্তু তোমাকে এইচএসসি অনুযায়ী পড়তে বলতেছি। তারপরে তুমি এইটার পিছনে একটু যখন সময় দিচ্ছ, এইটা যখন তোমার একটা টেস্ট পেপার পড়লা, সব কিছু পড়লা, এইটার পিছনে তুমি একটু 1 ঘন্টা সময় দাও। 1 ঘন্টা যে সময় দিচ্ছ প্রত্যেক দিন, এইটা দেয়া তোমার হচ্ছে বিরাট একটা ব্যাপার। তুমি যে অ্যাডমিশনে কত আগে যাবা তুমি কল্পনাও করতে পারবা না, ঠিক আছে। অ্যাডমিশন পিরিয়ডটা অনেক কম সময় থাকে। সো তুমি যেভাবে আগাও, তুমি যে সব পারবা এমন না, তোমার কিন্তু সব পারার দরকার নাই, ঠিক আছে। সব পারার দরকার নেই, আমি যে একটা জিনিস পারতেছি না ওইটা নিয়ে মাথা ঘামায় শেষ করে দিলাম, এটা কখনোই করবা না। তোমার সব পারার দরকার নেই, তুমি যেটা পারতেছো, তোমার যেটা এই থিওরির সাথে গেছে, সেটা তুমি করার সলভ করো। ওকে। সো বুঝতে পারলা যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইভাবে আমরা সলভ করব। দেন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, এগুলাকে আমরা কখনো মানে যে আমরা ফেলায় রাখবো, এগুলা পরীক্ষার আগে পড়বো, এই টেন্ডেন্সি রাখবো না, ঠিক আছে। আমরা যে আইসিটি পড়তেছি না, পরীক্ষার 1 মাস আগে আমরা ইউটিউব দেখবো, ক্লাস করবো, সব কিছু করবো, এমন কোনো কিছু না ভাই। তুমি কলেজে যাও বা তুমি যার কাছে কোনোখান থেকে পারলে এই লেকচারগুলো আগে আগে মোটামুটি শেষ করে রাখার চেষ্টা করো, বা মাঝামাঝি সময় এসে তোমার কলেজের পরীক্ষার সাথেই এগুলা আগায় রাখার চেষ্টা করো, তুমি যেন এগুলাতে পিছায় না থাকো। কারণ এগুলোর মধ্যে যদি A+ মিস যায়, তুমি অ্যাডমিশনে অনেক পিছায় যাবা। তোমার তোমার দেখা যাচ্ছে তুমি মেডিকেল প্রিপারেশন নিবে, এই জন্য বায়োলজি পড়তেছো, দাগানো বই পড়তেছো, হ্যান ত্যান শুরু থেকে পড়তেছো, আর এগুলো একদিনও তুমি পড়ো নাই, তোমার A+ আসে নাই, তুমি মেডিকেলে হিউজ তুমি পিছায় গেছো। ওকে। সো এই ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সো আমরা এই ভিডিওটাতে শিখলাম যে এইচএসসি তো পড়বো, অ্যাডমিশনকে কীভাবে রিলেট করব। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি, আর কিছুই না। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো।